ট্যাপের মাঝে সোনালি আর সাদা রঙের আলো জ্বলছে। মানুষের তেমন আনাগোনা নেই। সামনের একটা টেবিলে বসে পড়লো দুজন। একজন ওয়েটার আসতে নিরুপমা 2 কাপ কফি অর্ডার করলো। শান্ত এখনো নীরব। নীরু আগে থেকে না বলেও কিছু বলতে পারছে না সে। নীরু শব্দ করে শ্বাস ফেল, অতঃপর মলিন কণ্ঠে বলল, নিঝুমের সাথে তোমার সম্পর্ক খুব অনেকটাই? হ্যাঁ, অনেকটাই ভালো। গাঢ় কতটুকু? অনেকটাই। একটু সহজ করে বললে তোমার ভাবনা ঠিক। নীরু নিশ্চুপ হয়ে শুনল। দুজনে সমানভাবে খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। কেউ যেন অবাক হলো না, এমনটাই যেন হবারই ছিল। এরই মধ্যে 2 কাপ কফি চলে এলো। শান্ত কফি মগের দিকে তাকালো। ধোয়া শূন্যে উড়ে যাচ্ছে। বিন্দুমাত্র ইচ্ছে করছে না কফি মগে চুমুক দিতে। এদিকে হঠাৎ করে মাথা যন্ত্রণা করছে। এই যন্ত্রণা বোধহয় শুরু হয়েছে নিরুপমাকে দেখে। এই মেয়েটা ঠিক এতটাই অসহ্যকর তার কাছে। নীরু কফি মগে চুমুক দিল, বলে উঠল, আমি চাই না তোমরা এই সম্পর্ক রাখো। এখন নিঝুম ও তোমায় ততটা ভালোবাসুক না কেন যতটা তুমি তাকে বাসো। এক্সপেকটেশন এটাই ছিল। যাক, তুমি বারণ করলে যে আমি মেনে নেব, এটা বোকামি। তোমার ভালো লাগুক আর না লাগুক, নিজমকে আমি ভালোবাসবই। ভালোবাসতে বারণ করলো কে? আমি চাই না তোমরা সম্পর্কটা রাখো। শান্ত মাথা নিচু করে হাসলো, অতঃপর উঠে দাঁড়ালো। নীরু নিশ্চুপ হয়ে কফির মগে চুমুক দিল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাদের এই সম্পর্ক টিকবে না। সেটা সময় বলবে। সময় যত বাড়বে ততই হারানোর চান্স বাড়বে। তুমি বোধহয় জানো না শান্ত, নিঝুম শুরু থেকেই অন্যের। শান্ত 2 সেকেন্ডের জন্য বিভ্রান্ত হলো, ফিরে চাইলো। তার চোখে মুখে বিভ্রান্ত দেখে হাসলো নীরু, বলে উঠল, দাঁড়িয়ে আছো কেন? বসো, কথা শেষ হয়নি তো। শান্ত চিন্তিত মুখে বসে পড়ল। নিরুপমার কথা শোনার আগ্রহ বাড়ছে। সে কি বল? চশমিশ অন্য কারোর? কই, এমন কিছু তো তার চোখে পড়েনি। নিজমও তাকে কিছু বলেনি। এত বড় সত্য সে কখনো লুকিয়ে যেত না। নীরু আবারও কফি মগে চুমুক দিল। এবার বরাবর শান্তর দিকে ফিরল, অতঃপর বলল, এত ধাঁধায় জড়াতেই চাইনি তোমায়। নিঝুম তোমাকে কিছু বলেনি, এর কারণ এইসব তার অগোচরেই চলছে। এর অর্থ এটা নয় আমি তোমাকে মিথ্যে বলছি। আমি জানি মিথ্যে বললেও তুমি সত্য জেনেই ছাড়বে। সোজাসুজি ভাবে বলো, কি বলতে চাও? আচ্ছা, সোজা পয়েন্টে আসি শান্ত। নিঝুম ঢাকাতে এসেছে কয়েক মাস হয়ে গেছে। তুমি বোধহয় বুঝতে পারছো ও এভাবে এখানে আসেনি। খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে ওর সাথে, যার জন্য প্রায় 6 মাস ওর চিকিৎসা চলেছে। শান্ত নিশ্চুপ হয়ে সবটা শুনছে। নিরুপমা কিছুক্ষণের জন্য থেমে গেল, আবার কফির মগ হাতে নিল। শান্ত লক্ষ্য করলো নীরুর হাত কাঁপছে। কফির মগে চুমুক দিয়ে বলল, ঘটনাটি ঘটেছে প্রায় আরো 1 বছর আগে। রাস্তা পার হতে গিয়ে ওপাশ থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে নিঝুমকে। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, ভীষণভাবে আঘাত পায়। আমি সেদিন সবে একটা গানের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলাম। এর মধ্যেই এই ঘটনা জানতে পেরে রাজশাহী রওনা দিই। ও খুব খারাপভাবে আহত হয়েছিল, তবে বেঁচে গেছিল শান্ত। তবে মাথায় খুব বেশি চোট পাওয়ার কারণে প্রায় 2 মাস পর ওর জ্ঞান ফিরেছিল। ডাক্তার বলেছিল ও কোমায় চলে গেছে। জ্ঞান কবে ফিরবে বলা যায় না, তবু ভাগ্য তার সহায় ছিল। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। তবে ভাগ্য এভাবেই ছেড়ে দেয়নি ওকে, প্রকৃত ঠিক করে দেয়। কিন্তু কিছু নেভার বদলে কিছু অবশ্যই দিতে হবে। আমার বোনকেও দিতে হয়েছিল। তার ছোটবেলার স্মৃতি, বন্ধু বান্ধব, ভালোবাসা সব কিছু বিসর্জন দিতে হয়েছিল তাকে। অবশ্য এখন কিছুই মনে নেই ওর, শুধু একটি কথাই জানে, ওর নাম নিঝুম। আগে চশমা ছাড়া কিচ্ছু দেখতে পারতো, এখন তাও দেখতে পায় না। ডাক্তার তো সোজাসুজি বলেই দিয়েছিল ও বোধহয় আর কখনো দেখতেই পারবে না। যদিও এতটুকু খারাপ তার সাথে হবার নয়, তবুও যদি হয় মেনে নেওয়া কঠিন হবে। সেখানে কোনোভাবেই টিকা যাচ্ছিল না বলে ওকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। সব কিছু যখন নতুনভাবে শুরু করতেই হবে, তাহলে এটাই হোক, কি বলো? শান্ত চোখ তুলে তাকালো। তার দৃষ্টির প্রখর লাল হয়ে গেছে। নীরব চেয়েছে বিহ্বল ভাবে। শান্ত শুকনো ঢুকিল। ও বোধহয় কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। নীরু মৃদু হাসলো, বলল, যাই হোক, তিক্ত স্মৃতির পাতা যতই উল্টাবে ততই আঘাতের তীব্রতা অনুভব করবে। কিন্তু আমার মেইন পয়েন্ট এটা না হলেও এখন থেকেই শুরু শান্ত। মানসিকভাবে তৈরি হয়ে নাও। দুর্ঘটনার আগেই নিঝুম একজনকে ভালোবাসতো। শান্ত চমকে উঠল। কিয়ৎকাল নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। নীরু বলে উঠল, এই কথাই চমকানোর কিছু নেই। ও যে সব কিছুর মতো সেই ছেলেকে ভুলে যায়নি এমনটা তো হবে না, তাই না? হ্যাঁ, তাকে সে ভুলে গেছে। ওর মনে নেই তাকে, কিন্তু মনে আসতে কতক্ষণ। ও ওষুধ নিচ্ছে, মেডিসিন খাচ্ছে। ডাক্তারও বলেছে কোনো এক সময় তাকে মনে পড়বে। এখন তুমি বলো, ও
হঠাৎ করেই যদি সেই ভালোবাসার মানুষকে মনে পড়ে যায়, তখন নিঝুম কাকে বেছে নিবে? তোমাকে নাকি তাকে? নিজের মনকে কি বলবে? আমার বোনের মন খুব নরম, শান্ত, অনেক সেন্সিটিভও, খুব ইমোশনাল। ওর পক্ষে কাউকে ঠকানো এত সহজ কাজ নয়। কে সে? নীরু সোজা হয়ে বসলো, আবারও কফির মগে চুমুক দিল। সামনে শান্তর কফি, এই মগ থেকে এখন আর ধোয়া উঠছে না। ক্লান্ত কণ্ঠে জবাব দিল, আমি জানি না, কখনো দেখা হয়নি, কথা হয়নি তার সাথে, কিন্তু নিঝুমই আমায় বলেছিল তার কথা, তার ভালোবাসার কথা। কিছুদিনের মধ্যেই তাকে চরমভাবে ভালোবাসতে শুরু করেছিল সে। কিন্তু আজ আজ সেই মানুষটিকে মনে নেই তার। কি অদ্ভুত, তাই না? শান্ত নীরব বেশে উঠে দাঁড়াল। পাশ পেয়ে চলে যাবার সময় নীরু বলে উঠল, কষ্ট পেও না শান্ত, এতটুকু কষ্ট সহ্য করে নাও, না হলে এর পরবর্তীতে সামনে যে কষ্ট পাবে তা সহ্য করার ক্ষমতা রইবে না তোমার। প্রিয় মানুষের ভাগ কখনোই দেই না আমরা, তুমিও পারবে না। তো আমার বোনকে তোটানায় ফেলে দিও না, তুমি অবশ্যই চাইবে না ও কষ্ট পাক। শান্ত জবাব না দিয়ে সামনে হাঁটা ধরল। নীরু বসে রইল। দীর্ঘক্ষণ বসে থেকে কফির মগে আবারও চুমুক দিল। শান্ত বড্ড অগোছালোভাবে এসে পৌঁছালো গাড়ির কাছে। গাড়ির মধ্যে বসতে সবকিছু যেন তাকে আঁকড়ে ধরলো। এতক্ষণ যতটা খারাপ লাগছিল, এখন তার চাইতেও বেশি খারাপ লাগছে। সবসময় তার সাথে কেন এমনটা হয়? রাগে কাঁপছে সে, অস্থিরতায় তার মনে উত্থাল পত্থাল শুরু হয়ে গেছে। শান্তর মন আজ বড় অশান্ত, না পারছে কাউকে জানাতে, না পারছে মেনে নিতে। মনে একগাদা কষ্ট জমিয়ে রাখলো। প্রিয় মানুষকে হারানো যেন একটা স্বভাব হয়ে যাচ্ছে। যখনই মনে হয় তাকে ছাড়া বোধহয় আর বাঁচতে পারবে না, তখনই বিধাতা কোনো এক ছুতোয় তাকে দূরে সরিয়ে দেয়, বুঝিয়ে দেয় তোমাকে একাই বাঁচতে হবে। তুমি একা, মনে রেখো, তুমি একাই এসেছো আর একাই যাবে। শান্ত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ফেলছে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো। আহনাফের কল। রিসিভ করতে ইচ্ছে করছে না, রিসিভ করলো না। কয়েকবার পর কল বেজে যাচ্ছে। শান্ত এবার ফোন তুললো। ওপাশ থেকে আহনাফের জরুরি তলব। এখানে খুব খারাপ কিছু একটা ঘটেছে, তাকে দরকার। ফোন কেটে দিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল। আর কি খারাপ হতে পারে আজ? শান্তি গাড়ি থামালো। ঘড়ির দিকে তাকিয়ে চোখ বুলিয়ে দেখলো অনেক রাত, প্রায় 10টার কাছাকাছি। বুকের ব্যথাটা বোধহয় এখন একটু কমেছে, কিন্তু আবার যে পারবে তা নিশ্চিত বলা যায় না। কি অদ্ভুত! এই তো ছোট একটু হৃদয়, অথচ কতটা আবেগপূর্ণ এই হৃদয়। দেখা যাক, একটু হাত কেটে গেলেও এতটা ব্যথা করে না। আবার কেউ একটু কটু কথা বললেও হৃদয় ছিঁড়ে ফালাফালা হয়ে যায় না। ক্লাবের ভেতর পা রাখলো। ভেতর আসতেই একটু চমকে দাঁড়ালো। মস্তিষ্কের পুরনো সমস্ত চিন্তা বাদ দিয়ে নতুনভাবে ভাবতে শুরু করলো, এখানে কি হয়েছিল, কি ঝড় এসেছে। এখানে একটা মেয়ে বসে কাছে, তাকে জড়িয়েছে আরেকটা মেয়ে। শান্ত যেন এবার ঝাপসা হতে দেখতে লাগলো। ও এবার বুঝতে পারলো, কাছে রিয়া, তাকে ধরে আছে দিয়া। এখানের চেয়ার এমন উল্টাপাল্টা হয়ে আছে কেন? আর কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিছু বিয়ারের বোতল, পানির গ্লাস উল্টে আছে। ওয়েটাররা বিরক্ত মুখে এগুলো তুলছে। শান্ত পা বাড়ালো। আহনাফকে এতক্ষণ অবধি চোখে পড়ল না। সে শুষ্ক গলায় ডেকে উঠল, রিয়া। কান্না থামিয়ে স্থির হয়ে গেল রিয়া। অপলক দৃষ্টিতে চেয়ে রইল এদিকে। উঠে দাঁড়িয়ে ছুটে এলো শান্তর কাছে, তাকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলো। শান্ত কিছু জানলো না, কিছু বুঝলো না, হতবাক হয়ে শুধু চেয়ে রইল। তার স্তব্ধ মুখখানি পাথরের মতো স্থির। রিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে চেয়ারে ধপ করে বসে পড়ল। ভেতর থেকে ম্যানেজারের সাথে আহনাফ, আহিম আর নীল বেরিয়ে আসলো। ব্যাপারটা বোধহয় মিটমাট করা গেছে। শান্ত বেশ অনেকক্ষণ পর তার মাথায় হাত বোলাতে লাগলো। অপ্রস্তুত গলায় বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? রিয়া কান্না থামালো। কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে তার। থামানোর চেষ্টা করলো, কাঁদছে সে। তার কম্পিত স্বরে স্পষ্ট শোনা গেল, আফিন আমাকে ভালোবাসে না শান্ত, ও আমায় ভালোবাসে না। ভালোবাসে না মানে? হতভম্ব হলো। আফিন আর রিয়াকে দেখলে মনে হয় মেড ফর ইচ আদার। এতটা সুন্দর মানেই দুজনকে। আফিনকেও দেখা যায় যথেষ্ট ভালোবাসতে আর কেয়ার করতে, কোনো কিছুতে তো ঘাটতি দেখা যায় না। তবে রিয়া উল্টোপাল্টা কি বলছে এসব? শান্ত থেকে আলাদা হয়ে গেল রিয়া। মাথা নিচু করে বলতে লাগলো, ও এখনও নিধিকে ভালোবাসে শান্ত, তাদের মধ্যে এখনও যোগাযোগ আছে। ও এবার ভেবেই নিয়েছে আমাকে ছেড়ে তার কাছে চলে যাবে। তাহলে আমার সাথে কেন এমনটা করলো বলতো? কেন করলো? হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো রিয়া। শান্ত এগিয়ে এসে আগলে ধরলো তাকে। খানিকক্ষণের মধ্যেই স্তব্ধ মূর্তি ধানগুলো সে। নিধি ওদের জীবন থেকে চলে গেছে আরো কয়েক বছর আগে। এত বছর আবারও এই মেয়েটা এখানে ওদের মাঝে চলে এলো। আফিন নিধিকে অনেক ভালোবাসতো, সেই ভালোবাসা ভুলে গিয়ে তো এখন রিয়ার সাথেই আছে। তবে এখন কেন ওই কথা উঠছে, কথা আটকে গেল গলায়। এখন যা হচ্ছে ওটা তো ওর সাথেই হতে পারে।
কি হবে এখন যদি চশমিশ তার সাথে থাকার প্রতিজ্ঞা করার পর সে আগের ভালোবাসা ফিরে আসে? যদি মনে চলে আসে পুরনো স্মৃতি, তখন চশমিশও তাকে ছেড়ে চলে যাবে। তানিশা ওদিক থেকে এলো, বোধহয় সিগারেট শেষ করে এসেছে। এখনো এসে রিয়াকে কাঁদতে দেখে এক ধমক মারল। কান্নার শব্দ শুনতে শুনতে তার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে গত 2 ঘন্টা ধরে এই এক রেডিও বেজে যাচ্ছে, ভ্যা ভ্যা করে কেঁদে যাচ্ছে। আহনাফ আনিল বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে। ধমকে কাজ দিয়েছে, রিয়া থেমে গেছে। সে চট করে রিয়ার হাত ধরে বেরিয়ে গেল। রিয়াও গেল তার পিছু পিছু। শান্ত তার যাবার পথে তাকিয়ে আছে। রিয়ার এই বর্তমান পরিস্থিতি তাকে ভাবাচ্ছে। ঘটনাটি যেন তাকে দেখানোর জন্যই ঘটেছে। আহনাফ এগিয়ে এসে দাঁড়ালো। শান্ত তার উপস্থিতি টের পেল, জিজ্ঞেস করলো, কথাটা কি সত্য? আফিন সত্যি এই কাজ করেছে? আহনাফ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নীল এগিয়ে গেল। আহিম অসহায় কণ্ঠে বলল, আফিন অস্বীকার করছে, তবে ওর কথার মাঝে কোথাও ফাঁক তো আছেই। বেশ একটা কাণ্ড ঘটে গেছে, রক্তারক্তি ব্যাপার ঘটেছে তো। রিয়া তো ছুরি হাতে নিয়ে ফেলেছিল, বহু কষ্টে তাকে থামানো গেছে। আফিন শেষমেশ রেগে সবকিছু ভেঙে ছুড়ে চলে গেছে। এমনটা হবে কখনো ভাবিনি। আফিনকে আগে এতটা রাখতে কখনো দেখিনি। ও আজও রাখতো না, ব্যাপারটার সমাধান হয়েই যেত। রিয়া হাতে ছুরি নিয়েই ওর মাথা গরম করে দিয়েছে। বেচারির দোষ নেই, কিছু ঘটনা পরপর ঘটে যাওয়ায় যা মিলে গেছে তাই বিশ্বাস করেছে। তাহলে এটা সত্য, আফিনের সাথে নিধির যোগাযোগ আছে? অবশ্যই আছে, আর তাই তো রিয়া তো পাগলামি করলো। বেচারি সত্য অনেক ভালোবাসে তাই বলে তো। শান্ত নিশ্চুপ হয়ে ভাবতে লাগলো। তার ললাটে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মনে কথা আওড়াচ্ছে। আমিও তো চশমিশকে অনেক ভালোবাসি। ও যদি অন্য কারো হয় তাহলে আমি কিভাবে মেনে নিব? আফিনের ফোন বন্ধ। সময় দে ওদের, আফিনকে আমি চিনি, ও নিজেই সব ঠিক করে ফেলবে। যদি তখন না হয় এরপর আমরা দেখব। যদি এর পরের অংশটুকু হবে বলে মনে হচ্ছে না। আফিনের ভালোবাসা রিয়ার জন্য এতটুকু কমেনি। যেই পাগলামি করলো রিয়ার হাতে ছুরি দেখে আমার মনে হচ্ছে ও ফেঁসে গেছে। নিধি মেয়েটা এভাবেই তেমন সুবিধার না। আহনাফ শব্দ করে শ্বাস ফেলে তার কথায় সায় দিল। এই কথাটি সত্যও হতে পারে। শান্ত বাসে ঢুকলো। সেই সকালের পর এখন বাসে ঢুকেছে তিনি। মিকি ছুটে এলো, বেচারির মুখ শুকিয়ে গেছে। খেয়াল হলো তার খাবারের পাত্র শূন্য। সকালে যা খাবার দিয়ে গেছিল তা বোধহয় দুপুরে শেষ হয়ে গেছে। শান্ত আনমনে রান্নাঘরে গেল। মিকো মিয়ামিও করে চিৎকার করছে, তার ভীষণ খিদে পেয়েছে। তার কণ্ঠ শুনে মনে হচ্ছে সে বলছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি বিকেলের পর থেকে কিচ্ছু খাইনি। তুমি কোথায় গেছিলে? আমার কথা ভুলে গেলে কি করে? আর একটু পর আসলে আমি তো খিদে জ্বালে মরে যেতাম। শান্তর মনে হলো এই কথাগুলো তার কানে বাজছে। খাবারের দানা পড়তে দেরি, তার ছুটে গিয়ে মুখ দিতে দেরি নেই। সে খাচ্ছে, আরামে চোখ বন্ধ করে চিবোচ্ছে। শান্ত তার পিঠে হাত বুলিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করলো। আইসক্রিমের বক্সটা এখনও এখানেই আছে, এর মধ্যে 5টা আইসক্রিম। শেষবার চশমিশ শেষে বলে গেছিল এই আইসক্রিমগুলো তার, কেউ যেন হাত না দেয়। শান্ত অক্ষরে অক্ষরে সেই কথা পালন করেছে, কিন্তু মনে হচ্ছে না এই আইসক্রিম বক্স আর খালি হবে। সে আর আসবে না, এসে ফ্রিজ খুলে আইসক্রিম আর চকলেট চাইবে না, তার জন্য নিজে থেকে রান্না করবে না, পুরো ঘর ছোটাছুটি করবে না, আর কেউ আসবে না, কখনো না। এবার বোধহয় তার পিছিয়ে যাবার পালা চলে এসেছে। ঢকঢক করে পানি খেয়ে রুমে গেল। অন্ধকার রুমে বেলকুনিতে আলো জ্বলছে। শান্ত তার বেডের কাছে ছোট্ট টেবিল থেকে একটা ছবির ফ্রেম তুলে নিল, বেলকুনিতে গিয়ে বসে পড়ল। তার বাবা আর মায়ের ছবি। সে তখন খুব ছোট, মায়ের এক হাত আর বাবার এক হাত ধরে আছে। খুব হাসছে সে, এই হাসিটাই যেন তার শেষ হাসি। মন বিষণ্ণ, সময় শান্ত, আকাশে চাঁদও নেই। আজ সব কিছুই যেন তাকে উপহাস করছে। শান্ত ছবিটা দেখলো, গলা ভার হয়ে আসছে তার, চোখের মণিকোটা কাঁপছে। না, পুরুষের কাঁদতে নেই, এই কথাটি বলেছিল এক পুলিশ আঙ্কেল। বাবার বন্ধু ছিল সে। মায়ের লাশের পাশে বসে যখন কাঁদছিল তখন আঙ্কেল বলেছিল পুরুষ মানুষের অশ্রু কাউকে দেখাতে নেই। শান্ত ঢোক গেল, আশপাশ কেউ কি আছে? না, নেই তো। তাহলে এখন সে কাঁদলেই বা কে দেখবে? কে বা আছে তার? মাকে বলতে খুব ইচ্ছে করছে। মা, সবাই তোমার মতো, সবাই আমার থেকে পালাতে পারলে বেঁচে যায়, আর আমায় দেখো, তোমার কোলাঙ্গার ছেলে। তোমাকেও বাঁচাতে পারিনি, তোমাকে আটকাতেও পারিনি, আর কাউকেই পারবো না। আমি এখনো তোমার সেই ছোট্ট ছেলে মা, কাউকে হারাতে দেখলে যে পালিয়ে যায়। আজ অবধি কাউকে আটকানোর ক্ষমতা আমার ছিল না মা, আমি কখনোই পারিনি, আজও পারবো না।
ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল অশ্রু টলমলো আঁখিতে। হঠাৎ পাশে উপস্থিত জানিয়ে দিল মিকো। সে সুরে শুয়ে মিয়াও মিয়াও বলে ডাকছে, জাগান দিচ্ছে শান্ত এখানে একা নেই, সেও আছে। শান্ত শুয়ে পড়ল মেঝেতে। সে বুঝে গেছে সত্যি তার কিছু করেনি, কাউকে ধরে রাখতে শিখেনি সে, সবাইকে যেতে দিয়েছে। এবারের জন্য সেটাই হতে যাচ্ছে। চশমিশকে তার হারাতে হবে, কিছু করেনি। অথচ ওই হারানোর কথা ভাবতেই হৃদয় চুরমার হয়ে যাচ্ছে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। মন বলছে কোনোভাবেই যেন তাকে হারাতে না দেয়, অথচ সেই সাহস শান্তর হচ্ছে না। মনে হাহাকার। প্রিয়জনকে হারানোর এক মিথ্যা বিষাদময় একটা ঘটনা পুরো দিনটিকে নষ্ট করে দিল। শান্ত নিরুপায়, অসহায়ের মতো করছে। তার চোখের অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে। মিকো ঘুরে দেখলো তার খাবার খাওয়া কি এত তাড়াতাড়ি শেষ, নাকি শান্তর চিন্তা করছিল সে। তার মন খারাপ, এটা তো বুঝতে পারছিল। হাত বুলিয়ে আদর করছিল কপালে, জিব্বা দিয়ে চারটে লাগলো কপালটুকু। আদর করছে করুক, শেষে তার কোলে একটু জায়গা নিয়ে ঠায়ে শুয়ে পড়লো। সে হয়তো বুঝতে চাইল তুমি একা নও, তোমার সাথে আমি আছি। শান্ত আগলে ধরলো তাকে। গেল পরপর দুদিন অশান্তর কোনো খোঁজ খবর নেই। চশমিশ ব্যস্ত হয়ে গেল। প্রথম দিন আসেনি মানা যায়, কিন্তু দ্বিতীয় দিন, সেদিন কি হলো? নিজম তবু অপেক্ষা করলো। হয়তো অশান্ত ব্যস্ত, কিন্তু এতটাই কি ব্যস্ত যার জন্য তাকে একটি ফোনও দিল না, এমনকি একটা মেসেজও না? কি হলো তাহলে? না, আর ধৈর্য ধরা যাচ্ছে না। কলেজের ক্যাম্পাসে বসে নিজম পরপর দুবার কল করলো। প্রথমবার কল বেজে গেল, দ্বিতীয়বার কেটে দেওয়া হলো। নিজমের মাথায় রক্ত চড়ে গেল। ব্যাপারটা কি হলো? অশান্ত কি তাকে ইগনোর করলো? না, ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেও ফোন করবে না, তার কি দায় পড়েছে এমন? অতঃপর ব্যাগ কাঁধে নিয়ে সামনে হাঁটে ধরলো। হঠাৎ করে এক অনাকাঙ্ক্ষিত আলাপ হলো, তাও কার সাথে? তানিশা। নিজম চমকালো। তানিশার সাথে কথা বলবে কি বলবে ভাবতে ভাবতে সে পা বাড়ল। তানিশা নিজ থেকেই আগে বলে উঠল, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। খুব চিন্তিত মনে হচ্ছে তোমায়। না তো। শান্তকে খুঁজছো? নিজম শুকনো মুখে হাসার চেষ্টা করলো। তানিশা বলে উঠল, কি হয়েছে এত শুকনো মুখ কেন? তাকে পাচ্ছ না বলে চিন্তা হচ্ছে? কি ভালোবেসে ফেলে নাকি? না তো। যাক, বেশ ভালো। তুমি তাহলে তোমার প্রিয় বান্ধবীর ভালোবাসার মাঝে আসছো না মানে কি বলছো? বুঝলাম না। কেন, তুমি জানো না ইফা তো শান্তকে সেই কবে থেকেই ভালোবাসে, তোমাকে বলেনি? আমি তো ভাবলাম তুমি জানতে। নিশ্চুপ নীরব কিং কর্তব্য বিমূর চিটটা চেয়ে রইল সে। তানিশা হেসে পাশ পেয়ে চলে গেল। নিজম স্তব্ধিত, স্থির হয়ে দাঁড়িয়ে রইল ঠায়। সত্যি কি তবে ইফা ভালোবাসে অশান্তকে? কিন্তু সে কেন জানলো না? ইফা তার থেকে লুকিয়ে রাখলো কথাটা। সে কি তবে তাদের মাঝে এসে দাঁড়ালো? দুপুরে বাড়ি ফেরার পর নিজম সোজা এসে ঢুকলো শাওনিতে। বেশ কিছুক্ষণ সে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল। মনে যে একটা ভার ছিল তা কেটে যাচ্ছে। অনেক লম্বা একটা শাওয়া নিয়ে বের হয়ে এলো। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লো। তার কাছে সবকিছু কেমন ধোঁয়াশা। ঘুমিয়ে পড়লো। সন্ধ্যা দিকে নিজম চোখ মিলে তাকালো। রান্নার সুগন্ধে চারিদিক মম করছে। আপাবোধে এসে পড়েছে। কি রেঁধেছে? লাউতি চিংড়ি? জ্ঞান শুনেই বোঝা যাচ্ছে। নিজম উঠে দাঁড়ালো আলগোছে ভাবে। আয়নার সামনে এসে চুল আসালো। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিল। চুল শুকিয়ে গেছে, চুল পাতলো। বোধহয় কিছুক্ষণের জন্য অশান্ত ব্যাপারটা সে ভুলে রইল। আবার মনে পড়লো আপা ঘরে নক করেছে। তার হাতে চায়ের কাপ, মুখে মিষ্টি হাসি। ইস, আপাকে কি সুন্দর লাগছে। নিরূপা বরাবরই সুন্দরী, তার চেয়েও অধিক সুন্দরী। কোনো পুরুষ আপাকে না করতে পারবে না। নীরু চায়ের কাপ এগিয়ে নিয়ে বলল, থ্যাংক ইউ আপা, খুব মাথা যন্ত্রণা হচ্ছিল। এতক্ষণ ঘুমানোর পরেও? জানি না। আপা ওষুধ বের করে দিল, পানি গ্লাস সহ এগিয়ে দিল। নিজম বাধ্য মেয়ের মতো ওষুধ খেয়ে নিল। চায়ের কাপ থেকে এখনো ধোয়া উঠছে। নিজম চায়ের কাপে হাত রাখার আগে নীরু বলে উঠল, চা খেয়ে একটু রেস্ট নে, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। নিজম মাথা তুলালো। আপা বেরিয়ে গেল। জানি এসে পড়লো আপার বেলকুনিতে। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে ইফা অশান্তকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা সে জানতো না। শুধু সে কেন, মনে হচ্ছে অশান্ত নিজেও এই ব্যাপারে অগোচর। আচ্ছা, ইফা অশান্তকে ভালোবাসে তাতে কি? অশান্ত তো তাকেই ভালোবাসে। এখন এখানে যদি সে অশান্তকে ভালোবাসে, এখানে সত্যি তার দোষ থাকবে? না, একদমই না। সে তো আর জেনে শুনে অশান্তকে ভালোবাসেনি। এটাই তো। হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার নয়ন দুটি আটকে গেল। শ্বাসরুদ্ধ করে নিজম দাঁড়িয়ে রইল। কি বলল সে? মনের অজান্তেই অশান্তকে ভালোবাসার কথা স্বীকার করে ফেলেছে সে। ইস, কি লজ্জা, কি লজ্জা। নিজম তার লজ্জা শরম বলে কিছু নেই। চায়ের কাপ রেখে ছুটে গেল আয়নার দিকে।
শুনেছে ভালোবাসার কথা বলে মেয়েরা নাকি লজ্জায় লাল হয়ে যায়। সেও দেখবে লজ্জায় গাল দুটো সত্যি লাল হয় কিনা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বুঝলো না কোথায় কিছুই তো লাল হয়নি। দেখ মানুষ মিথ্যে বলে। মুখ ভেঙচি কাটলো। মাথায় যন্ত্রণা এখন আর নেই, মনের ভাবও কমেছে। আয়নায় নিজেকে দেখতে হঠাৎ চমকে গেল তার কপালে। হ্যাঁ, অশান্ত সেদিন এইখানে চুমু খেয়েছিল তাকে। লজ্জে এবার সত্যি লাল হয়ে গেল চশমিশ। চোখের চশমা ঠিক করে ফোনটা হাতে তুলে নিল। যাক, আরেকবার ফোন তো করাই যায়, কিন্তু না, থেমে গেল সে। আছে এমন নয় তো অশান্ত খুব অসুস্থ? হ্যাঁ, হতে তো পারে। এই তো কয়েকদিন আগে বেশ অসুস্থ ছিল, আবারও অসুস্থ হয়ে যেতে পারে। তবে কি অশান্ত সত্যি অসুস্থ? নিঝুম চমকে উঠল। এমনভাবে তো ভেবে দেখেনি সে। ওনার গায়ে পড়ে কাঁধের ব্যাগটা নিয়ে দ্রুত দরজা লক করে বেরিয়ে গেল। তার এখনই অশান্তর বাসায় যাওয়া দরকার। তার ধোয়া ওঠা গরম চাপ পড়ে রইল বেলকুনির চেয়ারের উপর। নিঝুম শান্তর বাসার সামনে দাঁড়িয়ে দম নিল। অনেক ছোটাছুটি করে এসেছে, হাঁপিয়ে উঠল সে। চেয়ে রইল অশান্তর বেলকুনির দিকে। আলো জ্বলছে সেখানে। নিঝুমের মুখেও হাসি ফুটল। অশান্ত মশাই তবে বাসাতেই আছে। চোখের চশমা ঠিক করে এগিয়ে গেল সে। লিফটে উঠতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। কি করছে কি সে? চট করে অশান্তর বাসায় আসাটা কি ঠিক হলো? আরে হলো, সে তো সবসময় এমন চট করেই আসে। দরজায় কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। আজ দরজা খুলতে অনেক সময় লাগছে। নিঝুম আড়ি পাতল। হ্যাঁ, কেউ আসার শব্দ শোনা যাচ্ছে। উত্তেজনায় হাত পা দাঁড়িয়ে রইল সে। আজ অশান্তকে খুব ভালোভাবে চমকে দিবে। দরজা খুলো। নিঝুমের মুখে লাগা হাসি যেন সরে না। অশান্তকে চমকে দিতে পেরেছে, অথচ সে নিজে চমকিত তার মুখ, বিস্মিত তার চাহনি। হতভম্ব হতবুদ্ধির মতো চেয়ে রইল। তার সাথে নির্বাক হয়ে রইল ইভাও। নিঝুমের হঠাৎ আগমনে সে যেন অনেকটাই চমকে গেছে। শান্ত ওদিক থেকে আস্তে আস্তে বলল, কে এসেছে ইফা? বলেই দরজায় মুখ ঘুরালো। নিঝুমকে দেখে একটু অবাক হলো। নিঝুম অশান্তকে দেখছে না। অশান্ত একদম ঠিক আছে, সুস্থ আছে। যাক, তার কিছু হয়নি। শান্ত ওদিকে দাঁড়ানো, একটু কাছে এসে আগালো না। ইফা হঠাৎ হেসে বলল, আয় নিজু, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে কি করছিস? না আমি যাব না। যাবো না মানে? এই তো আসলি, ভিতরে আসবি না? নিঝুম এক মনে চেয়ে রইল। ইফার হাতে হলুদ লেগে আছে। ও কি রান্না করছে? বোধহয় রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তবে সেদিন যে শান্ত বলো তার রান্নাঘরে সে ছাড়া আর কোনো মেয়ে ঢুকেনি। নিঝুমের বিস্মিত দৃষ্টি যেন কাটছে না। অশান্ত পুরোপুরি তাকে এড়িয়ে চলার জন্য ফোন হাতে সোফায় বসে পড়ল। বাইরে থেকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাও সরিয়ে দাঁড়িয়েছে। সেও চায় নিঝুম ভেতরে আসুক। নিঝুম ভেতরে এলো না। মাথা চুলকাতে বলো, না রে, আমি যাই। দুদিন অশান্ত কলেজ আসেনি, আমি ভাবলাম সে অসুস্থ, তাই দেখতে এলাম। আচ্ছা আমি যাই বলে ছুটে চলে গেল। ইফা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নিঝুম চলে যাবার সময় তার চোখে কোণে অশ্রুকণা যেন দেখতে পেল সে। আফসোস হচ্ছে। আচ্ছা, নিঝুম তাকে ভুল বুঝলো না তো আবার? পেছন ফিরে যেন আরও বেশি অবাক হলো। শান্ত ভাইয়ের এমন গাছড়া ভাব তাকে বড্ড ভাবাচ্ছে। তাদের দুজনের মাঝে কিছু হলো নাকি? সে কি অজান্তে দুজনের মাঝে এসে পড়ল? নিঝুম ছুটে বাইরে চলে এলো। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো বাইরে দাঁড়িয়ে। কি যে ঘটলো কিছু বুঝতে পারলো না। কেমন যেন একটা ঘোরের মতো লাগলো সব কিছু। এখনো দাঁড়িয়ে ভেবে যাচ্ছে সে। সব কিছু কতই অদ্ভুত। বড্ড ক্লান্ত লাগছে। ধীর গতিতে পা ফেলে নিঝুম এগিয়ে গেল রাস্তার দিকে। একটা খালি সিএনজি দিকে উঠে পড়লো সেটাতে। আর হেঁটে যাবার শক্তি নেই এর মধ্যে। সিএনজি চলছে দ্রুত গতিতে, কোনো বাত নেই সামনে। দ্রুত বাতাসে এসে গায়ে লাগছে নিঝুমের। সে চোখ দুটো বন্ধ করে নিল। ভাবছে কি এমন হয়েছে, এত কষ্ট কেন লাগছে তার? অশান্ত তাকে পাত্তা দিল না বলে কাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। একবারও চোখ মেলে চাইল না। নয়তোবা কি কারণে? অশান্ত তো কোনো কারণে তার উপর রাগ। খানিক্ষণ পরে আবার মনে পড়ল, না তো, অশান্ত আজ অব্দি কখনো তার উপর রাগ করে এতটা কুৎসিত আচরণ করেনি। তবে মন খারাপের কারণ এটা, কিন্তু কষ্ট লাগছে অন্য কারণে। ইফাকে দেখে সে কি তবে ইফাকে হিংসা করতে শুরু করেছে? তানিশা আজ অমন কথা না বলে ইফাকে এতটা কষ্ট লাগতো না, কিন্তু এই কথার কারণে ইফাকে দেখা মাত্র সহ্য হচ্ছিল না তার। ওর উপর অশান্তর এই অদ্ভুত আচরণ তার ছোট হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মাথা ঘুরছে। এবার চিন্তা হচ্ছে বাসে ঠিকঠাক মতো পৌঁছাতে পারবে না। না, আজ বাসে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে হারিয়ে যেতে। সে হারিয়ে যাক, কিছু একটা হয়ে যাক তার। সবাই হন্যতন্য হয়ে খুঁজতে থাকুক তাকে। তার রক্তাক্ত দেহ দেখে কেঁপে উঠুক সকলে। তখনও কি অশান্তর চিন্তা হবে না তাকে দেখে? সে কি আবার তাকে দেখে মুখ ফিরিয়ে নিবে? বলবে আমি চিনি না ওকে? কি আশ্চর্য! দুদিন আগেও যে ভালোবাসার জন্য পাগল ছিল, আজ সে এভাবে এড়িয়ে চলে গেল। এ কেমন ভালোবাসা? তবে কি অশান্ত কখনোই ভালোবাসেনি তাকে? আচ্ছা, অশান্ত কি মন বদলে ফেলো? ইফার ভালোবাসার কথা কি সে জেনে ফেলেছে? তাই তো তাকে এভাবে অবহেলা করতে পারলো।
হয়তো ভেবেছে চশমিশের থেকে ইফা তাকে বেশি ভালোবাসবে। সত্যি কি এমনটা? মাথা চেপে ধরল। না, আর কিছু ভাবতে পারছে না সে। যতই ভাবছে ততই হৃদয়ে এক গাঢ় ক্ষত সৃষ্টি হচ্ছে। সিএনজি এসে থামলো বাসার সামনে। বোধহয় আর হারিয়ে যাওয়া হলো না। ইফা এখনও দরজার কাছে ঠায় দাঁড়িয়ে তরকারি গরম করছিল। বোধহয় পুড়ে যাচ্ছে। বোধ হলো ছুটে গেল সেদিকে। চুলো বন্ধ করে এদিক ফিরল। শান্ত ভাইকে কিচ্ছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু অত সাহস হচ্ছে না। শান্ত ভাই হুট করেই দাঁড়িয়ে গেল। ইফা চমকে উঠল, থমথমে গলায় বলে উঠল, ইফা তুই এখন চলে যা। কিন্তু বাকি তরকারিগুলো তো এখনো গরম করা হয়নি। রেখে যা, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তোমার শরীর ঠিক আছে তো শান্ত ভাই? ঠিক আছে, আন্টিকে বলবি কাল কিছু যেন না পাঠায়। যা দিয়েছে বেশ কদিন চলে যাবে, তুই এখন চলে যা। নিজের কথা শেষ করে এগিয়ে গেল ঘরের দিকে। ইফা কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না। চারিদিকে থমথমে পরিবেশ। কে জানে কি হয়েছে তাদের দুজনের মাঝে। তবুও শান্ত ভাইয়ের জন্য কিছু একটা করার আনন্দ সে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। কিন্তু মনে হচ্ছে এখানে আর থাকা যাবে না, চলে যেতে হবে। ইফা গেছে অনেকক্ষণ। শান্ত তার বিছানায় পড়ে আছে। মিকো মেঝেতেই গুটিসুটি মেরে শুয়ে আছে। শান্ত শুয়ে থাকার ভঙ্গি অনেকটা নিষ্প্রাণ। সে বিছানার শেষে হাত পা ছড়িয়ে উপরের দিকে তাকিয়ে আছে। কিছু দেখা যাচ্ছে না। যাবি কি করে? পুরো রুমই তো অন্ধকার। তবুও কোনো দিক থেকে একটু আলোর ছায়া পড়ছে। শান্ত চোখ বন্ধ করে নিল। তখনকার এক পলক চশমিশকে দেখার তৃষ্ণা যে তার মিটছে না। কত যুগ ধরে যেন তৃষ্ণার্ত সে। দীর্ঘ নিঃশ্বাস ফেল। মিকো নড়াচড়া করছে। উঠে দাঁড়ালো। গা ঝাড়াতে এক লাফে উঠে পড়লো বিছানায়। চপাস করে এসে উঠল শান্তর বুকের উপর। হয়তো এক উষ্ণ জায়গা খুঁজছিল সে। সেদিকেই বসে দুবার মেয় মেয় করে চিৎকার করলো। শান্ত জবাব দিল না, ফিরেও চাইল না। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে নিল। তার বুকের উপর মিকো ঘুমিয়ে পড়ল। অথচ শত চেষ্টা করেও সে ঘুমাতে পারছে না। কি এক অসহ্য যন্ত্রণা। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। আচ্ছা, চশমিশ আজ কি ভাবলো তাকে নিয়ে? কেন এত রাত করে মেয়েটা ছুটে এলো? ভেতরও তো আসলো না। অন্যদিন তো অশান্তর কথা অমান্য করে ভেতরে ঢুকে যায়। আজ কিছুই তো হলো না। আচ্ছা, বাড়ি পৌঁছেছে তো ঠিক মতো? শান্ত চোখ বুঝলো। 2 মিনিটের জন্য চোখ লেগে গেল তার। হঠাৎ চোখ মেলে তাকালো। লাফিয়ে উঠে বসলো। গিটার বাজাচ্ছে কে? গিটার সুর আসছে। চেয়ে দেখলো এটা মিকোর কাজ। ও আবার কখন উঠে ওদিকে গেল। বিছানায় ছেড়ে উঠলো। ঘরে এক কোণে গিটার পড়ছিল। মিকো ওটার হাত দিয়ে নাড়াচাড়া করছে। শান্ত সে গিটার হাতে তুলে নিল। সুযোগ পেয়ে মিকো তার কোলে বসে পড়ল। গিটারে সুর তুলল সে। সেই সুর বড়ই বিষাদময়। পরের দিন ভার্সিটিতে নিজম আনমনে সিঁড়ি বেয়ে নিচে নেমে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। হঠাৎ চোখ পড়ল আহিমের সাথে। শান্ত এদিকটাই আসছে। তাকে দেখা মাত্র বুকটা ধক করে উঠল নিজমের। চমকে উঠল সে। হকচকিয়ে গিয়ে বিস্মিত বিমুখ দৃষ্টিতে চেয়ে রইল। আবার হঠাৎ মাথা নিচু করে ফেল। গত রাতের কথা এত সহজে ভুলে যায়নি সে। সব কিছু ভুলে গেলেও সেটা কিভাবে যেন ভুলে যেতে পারছিল না। হঠাৎ হলো যত দূরত্ব পেয়ে হেঁটে যাচ্ছিল। শান্ত আর আহিমও একসাথে যাচ্ছিল এদিক দিয়ে। দুজনে এক রাস্তার এদিক ওদিক যাচ্ছে। তবু শান্ত একবার ফিরে তাকালো না। নিজম বড়ই আশ্চর্য হলো। পিছন ফিরে চেয়ে রইল এক দৃষ্টিতে। বেশিক্ষণ তাকাতে পারল না। তার চোখ ভরে উঠল। আহিম হতভম্ব হয়ে বলল, নিজমের সাথে কথা বলি না যে? বলবো পরে। আবার ঝগড়া হয়েছে নাকি তোদের? শান্ত নিশ্চুপ। আহিম হেসে উঠল। তার পিঠে হাত রেখে বলল, আরে হয়েছে, ছাড়। তোদের ঝগড়া খুব তাড়াতাড়ি মিটে যাবে। তুই জানলি কি করে? নিজমের সাথে এক বিন্দু কথা না বলে থাকতে পারিস না, আবার নাকি কথা বলবে না। দেখা যাবে, আমি দেখি কতদিন কথা না বলে থাকিস। শান্ত দাঁড়িয়ে গেল। আহিম একাই হেঁটে যাচ্ছে। তার মানে আহিমও এই সহজ কথাটা জানে। সে চশমিশ ছাড়া থাকতে পারবে না। এই কথাটির মানে চশমিশের সাথে তার কথা বলা কখনো বন্ধ হবে না, হতে পারে না। হৃদয়ে থাকা চাপা বোঝ এবার বুঝি হালকা হচ্ছে। নিজম দাঁড়িয়ে রইল এক কোণে। আজ অশান্ত এসেছে। সে ভাবেনি আজ আসবে না। এখানে আর থাকতে চায় না। অশান্ত বারবার তাকে ইগনোর, এটা সে দেখতে পারবে না। বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। মাঝপথেই আবার হুট করে ইফার সাথে দেখা। সে তো নিজমকে দেখা মাত্রই ছুটে এলো। এদিকে নিজমের মনে ছটফটানি শুরু হলো। এই মুখোমুখি চায়নি সে। কিরে, কোথায় যাচ্ছিস? ক্লাস করবি না? না, করতে ইচ্ছে করছে না। কেন? এইভাবেই। আচ্ছা, তোরা শান্ত ভাইয়ের মধ্যে কি কিছু হয়েছে নাকি? নিজম অদ্ভুত ভঙ্গিতে হাসলো। চোখের চশমা ঠিক করে বলল, যেখানে শুরু থেকেই শূন্য, সেখানে তো কিছু হবার কথা নয় ইফা। আচ্ছা, আমি আসছি। চোখের চশমা ঠিক করে বলল। নিজম চলে গেল। ইফা স্তব্ধ ভঙ্গিতে সেখানেই দাঁড়িয়ে রইল। নিজম ওভাবে কেন বললো তাকে? নিজম ভার্সিটি থেকে বেরিয়ে গেল দুপুরের দিকে। আকাশের দিকে তাকালো। আকাশ আজ বড্ড পরিষ্কার, অথচ বাতাস ঠান্ডা। কেমন এক মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। বোধহয় বৃষ্টি আসবে। ইচ্ছে করছে আজ ঘুরতে। একা এই বৃষ্টির মধ্যে ঘুরতে চমৎকার লাগবে। মনের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে।
সামনে একটা খালি রিক্সা যাচ্ছিল, নিঝুম চট করে উঠে গেল তাতে। এক অজানা গন্তব্য পাড়ি দিল সে যাবার পরপরই একজন এসে দাঁড়ালো গেটের সামনে। অল্পলক দৃষ্টিতে চেয়ে রইল চলমান রিক্সার দিকে। রিক্সায় চলো বেশ অনেকক্ষণ, বাসার কাছাকাছি এসে পড়ছে নিঝুম। এখানে থামিয়ে দিল সে। বাকি পথ হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছে করছে। হাঁটাহাঁটি পথে হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে গেল, হঠাৎ থেমে গেল। অনেক বাচ্চার হাসির শব্দ আসছে। মুখ ফিরে তাকালো। তাদের এই কলোনিতে ভালো একটা পার্ক আছে, ছোটোখাটো উন্মুক্ত একটা পার্ক। রোজ বিকেলবেলা বাচ্চারা এসে খেলে এখানে। নিঝুমের মন ঘুরিয়ে গেল। বিকাল 4টা, সে পার্কে ঢুকে গেল। খালি এক বেঞ্চে জায়গা পেয়ে বসে পড়ল। সামনের বাচ্চারা ফুটবল খেলছে। নিঝুম দৃষ্টির পলক ফেলে দেখছে একটা লোক হাতে চায়ের ফ্ল্যাক্স নিয়ে ঘুরছে। বাদামওয়ালাকে দেখা যাচ্ছে। নিঝুম 1 কাপ চা কিনলো। চা শেষ হবার আগে 10 টাকার বাদাম নিল। চুপচাপ বসে বাদাম খাচ্ছে। দেখতে দেখতে বেলা ফুরিয়ে গেল। বাচ্চারাও চলে গেল। ছোট এক লোক কাঁধে এক ঝোলা নিয়ে নিচে পড়ে থাকা কাগজ আর খালি বোতল কুড়াতে লাগলো। নিঝুম এখনও নিজ জায়গায় ঠাই বসা। আকাশে মেঘ জমতে শুরু করেছে, বৃষ্টি আসবে। ওদিক থেকে মেঘ ঘুরে এদিকে চলে এলো। নিঝুম উঠে দাঁড়ালো, যাবার পালা চলে এসেছে। হঠাৎ করে জোরে বাতাস চালো। সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে সবকিছু তোলপাড় করে দিচ্ছে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। নিঝুম আনমনে পা বাড়লো। কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেল নিচে। চোখের চশমাটাও গিয়ে পড়লো দূরে। বাতাস এখনো কমছে না। এর মধ্যে চোখে সব কিছু ঝাপসায় দেখছে। ঠিক করে চশমাটাও খুঁজে পাচ্ছে না। মাটিতে বসে হাতটাচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। নিঝুম দৌড়তই হার মেনে গেল। হুট করে নিশ্চুপ হয়ে গেল। নিজের এতটা পরিবর্তন তাকে অবাক করে দিচ্ছে। কারোর উপস্থিতি টের পেল। মাথা তুলে তাকালো। টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। কেউ তো একজন আছে। নিঝুম সঠিক উপস্থিতি পাচ্ছে। সে হাত বাড়িয়ে নিঝুমের হাত ধুলো। নিঝুম এই স্পর্শ খুব ভালো করে চিনি। একটু হতভম্ব হয়ে গেল। এদিকে সত্যিই অশান্ত। তার চোখের দৃষ্টি পড়ছে না, অথচ চোখেও তেমন কিছু দেখতে পারছে না। সে উঠে দাঁড়ালো। নিজের মনের উপর 100% বিশ্বাস আছে, তবু আবারও সঠিক হতে চায় সে। এটা সত্যি অশান্ত তো। সে খোলা ছাতাটা নিঝুমের হাতে দিয়ে বলল, এটা ধরে এখানে দাঁড়াও। নিঝুম চমকে উঠল। ভরকে গেল কণ্ঠস্বর শুনে। এখন মনে হচ্ছে না এটা কোনো ভ্রম, এটা সত্যি অশান্ত। এতটা সে ভুল হতে পারে না। শান্তি একটু এগিয়ে গিয়ে চশমা তুলে আনলো। আবার এসে ছুঁয়ে ধরল চশমিশকে। নিঝুম আটকে উঠল। ঝুম বৃষ্টি পড়ছে। নিঝুম নিশ্চুপ হয়ে বসে আছে বেঞ্চিতে। এই বেঞ্চির উপর বিরাট এক বট গাছ, তাই এখানে তেমন বৃষ্টি পড়ছে না। তবু এই বেক্কেল অশান্ত খোলা ছাতা ধরে আছে। নিঝুম ঘাড় উঁচু করে আকাশ দেখছে। কখন থামবে এই বৃষ্টি? শান্ত এদিক ফিরল। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল নিঝুমের দিকে। নিঝুমও এদিক ওদিক ফিরল। তার মুখ নিষ্প্রাণ নিশ্চল। শান্ত হাত বাড়িয়ে ছুতে চাইলেও নিঝুম সরে গেল। শক্ত কণ্ঠে বলল, ছাতা সরান, এখানে বৃষ্টি পড়ছে না। শান্ত ছাতা ছড়ালো। সত্যি তো বৃষ্টি পড়ছে না। ছাতা বন্ধ করলো। বৃষ্টি তেজ কমেছে। শান্ত নরম স্বরে বলল, আমার উপর রেগে আছো নাকি? কেন? রেগে কেন থাকবো? তোমার কথা শুনে তেমনটাই মনে হচ্ছে। আচ্ছা, এতক্ষণ এখানে বসে বসে কি ভাবলে বলো তো? আপনাকে কেন বলবো? আর কতক্ষণ বসেছিলাম আমি এখানে? পাক্কা 2 ঘন্টা 10 মিনিট। একটা মানুষ এতক্ষণ স্থির হয়ে বসে থেকে কি করতে পারে? আমি বোঝার চেষ্টা করছিলাম। ও আচ্ছা, তাহলে আপনি নজর রাখছিলেন। জিজ্ঞেস করতে পারি, আপনি 2 ঘন্টা বসে কি করছিলেন? কেন? তোমায় দেখছিলাম। চট করে অসন্ত জবাব পেয়ে নিঝুম একটু ভরকে গেল। এতটাও সোজা সাপটা উত্তর চায়নি সে। এবার একটু বলতে গিয়ে বিচলিত হয়ে উঠল সে। বলো, ও, আপনি তো শুধু মাঝে মাঝে আমায় দেখেন আর এমন ভাব করেন যে আমায় কত ভালোবাসেন। কেন? তুমি কি চাও আমি রোজ তোমায় দেখি? নিঝুম অস্বস্তিতে পড়ল। অশান্ত কি পাগল হয়ে গেছে? এভাবে কেন কথা বলছে? নিঝুম চট করে উঠে দাঁড়ালো। বলো, যাচ্ছি আমি। শান্ত চট করে হাতটা ধরে আটকে বলল, কোথায় যাচ্ছ? খুব বৃষ্টি হচ্ছে। আমার বাসা এখানেই সামনে, আমি যেতে পারবো। না, থেমে যাও, আর একটু বসো আমার পাশে। না, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। আপনি সব সময় আমায় মিথ্যে বলেন। খানিকটা অভিমানের স্বরেই কথাটা বলে নিঝুম। শান্ত ভুল কুচকাল। নিঝুমকে ধপাস করে বেঞ্চিতে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে বলো, কখন? কেন? সেদিন আপনি বলেননি যে আপনার রান্নাঘরে একমাত্র আমি ছাড়া আর কোনো মেয়ে এসে আপনার জন্য রান্না করেনি? হ্যাঁ, বলেছি। তাহলে সেখানে ইফা কি করছিল? তুমি হিংসে করছো চশমিশ? একদম না। করছো করছো, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর ইফা তো আমার জন্য রাঁধেনি। আন্টি মানে ওই আহনাফের আম্মু রান্না করে পাঠিয়েছে। ওগুলোই ও গরম করে দিচ্ছিল। এই তো ব্যাস। নিঝুম মুখ ঘুরিয়ে নিল। চিচি, কতটা ভেবে ফেললো সে। অশান্ত মনে হচ্ছে এখনো কিছু জানে না ইফার ব্যাপারে।
আর সে কিনা দেখ, দুই ঠোঁট চেপে ধরল রাগে। শান্ত তার হাত দুটো ধরে হাঁটুকে বসে পড়ল। আমি সত্যি বলছি। হ্যাঁ বুঝেছি, এবার আমায় যেতে দিন। আমার কথা বলা তো এখনো শেষ হয়নি। নিঝুম সামনে ফিরল। শান্ত ঠিক তার সামনেই বসা। তাকে দেখে মনে হচ্ছে না এত সহজে ছেড়ে দিবে। শুকনো ঢোক গিল সে। শান্ত হাতের মুঠো থেকে হাত দুটো ছাড়িয়ে নিল। চাপা স্বরে বলল, আর কি জিজ্ঞেস করবেন? তোমাকে দেওয়া সময় শেষ, উত্তর দাও। কিসের উত্তর? কেন, তুমি জানো না? নিঝুম থতমত খেয়ে গেল। তার পুরো শরীর শিউরে উঠল। মনে হচ্ছে না অশান্ত আজ জবাব না নিয়ে ফিরে যাবে বলে। মুখ কাচুমাচু করে ফেল। শান্ত আবারও তার হাত দুটো আগলে নিল। হক চুকিয়ে গেল নিঝুম। বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল সে। আশপাশ ইতিমধ্যে নিঝুম হতে চলেছে। নিঝুম ঘন ঘন নিঃশ্বাস ফেলে। তার হৃদস্পন্দন বোধহয় এবার ফেটেই যাবে। শুকনো ঢোক গিল সে। বৃষ্টি তেজ কমতে শুরু করেছে। শান্ত মৃদু স্বরে বলল, মিস চশমিশ, এদিকে ফিরো। চশমিশ এদিক ফিরল। তার চোখ দুটো বড্ড বিষণ্ণ দেখাচ্ছে। টান্ত বাড়িয়ে এক হাত গালে রাখতেই একটু কেঁপে উঠল সে। বলল, সরি, আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাইনি। আপনি তাহলে কি চেয়েছিলেন অশান্ত? তোমাকে পেতে। তবে যে জানি, কিন্তু কাউকে মনের গভীর থেকে যত বাড়ি আমি পেতে চাই, তত বাড়ি তাকে হারানোর তীব্র ব্যথা আমায় আগলে ধরে। আমি কি করব বলো? কেন? বলবো আরেকদিন, কিন্তু আজ আমি আমার মনকে মানিয়ে ফেলেছি। কি? যা কিছু হয়ে যাক না কেন, আমার শুধু তোমাকেই চাই। এতে যত কষ্ট পাবার আমি পাবো, তবুও তোমায় ছাড়তে পারবো না। আমায় ভালোবেসে যদি কষ্টই পেলেন, তবে কেন আমায় ভালোবাসতে চান? এটাই বোধহয় ভালোবাসা, তাই। নিঝুম শব্দ করে নিঃশ্বাস পেল। অশান্ত তার দিকে চেয়ে আছে। সে মায়ে জড়িয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও আটকাতে পারছে না নিজেকে। দু চোখে যেন অশ্রু জমে উঠেছে। নিঝুম ঠোঁট চেপে ধরল। মিনমিনিয়ে জিজ্ঞেস করল, এতটা ভালোবাসেন আমায়? একটা কথা শোনো চশমিশ, যে দৃষ্টি তোমায় দেখেছে, তোমাতে মুগ্ধ হয়েছে, তৎক্ষণাৎ সে হৃদয়ে মরিচা পড়ে গেছে। এখানে আর অন্য কারো উপস্থিতি সম্ভব না। এই চোখ তোমায় ছাড়া এখন অন্য আর কাউকে দেখতে চায় না। নিঝুম মুচকি হাসলো। অশান্ত এসব কি বলছে? কেমন শোনাচ্ছে যে, কি অদ্ভুত। শান্ত কিঞ্চিত হাসলো। মৃদু কণ্ঠে আবার বলল, চশমিশ, আমি কি তবে হ্যাঁ ধরে নিব? চশমিশ জবাব দিল না। সে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল শুধু। গলা শুকিয়ে যাচ্ছে। এত তৃষ্ণা এর আগে কখনো পায়নি। শুকনো ঢোক দিল সে। শান্ত হাসলো। তার জবাব সে পেয়ে গেছে। নিঝুম খানিকটা নিচু হয়েছিল। শান্ত এবার থামল না। এই তৃষ্ণা তার বড়দিনের। আজ মিটাবে। খানিকক্ষণ উঁচু হয়ে আলতো করে চুমে খেল নিঝুমের ঠোঁটে। নিঝুম শিউরে উঠল। চোখ বন্ধ করে খামচে ধরল অশান্তর হাত। কিছুক্ষণের জন্য নিজেকে যেন দেহ থেকে সরিয়ে ফেল সে। নিঝুম কিছুর উপস্থিতি পাচ্ছিল না। একমাত্র শান্তকে ছাড়া আর কাউকে অনুভব করছিল না। অনুভব করতে চাইলেও না। অশান্ত বুঝে গেল চশমিশ কি চাই। সে কি চায়। হারানোর ভয়টা যেন এবার সত্যি কমেছে। একটু সরে দিল। চশমিশ এখনও চোখ বন্ধ করে আছে। শান্ত তার কপালে টোকা মারল। নিঝুম আচমকা চোখ মেলল। সামনে অশান্তকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো স্তব্ধিত সে। দুহাত মুখে চেপে বলল, ছি অশান্ত, আপনি এটা কি করলেন? অশান্ত প্রথমে খানিকটা ভরকে গেল। অতঃপর নিঝুমের লজ্জা পাওয়ার ভঙ্গি দেখে ঠোঁট টিপে হাসতে লাগলো। তার চশমিশ আসলে একটা পাগল। বৃষ্টি থেমে গেছে বহুক্ষণ। বৃষ্টির পানি আর মাটি মিশে রাস্তায় বেহাল অবস্থা। কাদা কাদা চটচটে মাটি। সচরাচর এর উপর হাঁটতে ইচ্ছে করে না। আবার কখনো মন চেয়ে খালি পায়ে এই মাটির উপর হেঁটে যায়। নিঝুম অবশ্য এই কাজ করেনি। তবে তার মন চাইছিল কাজটা করতে। যতক্ষণে মন চাইল ততক্ষণে সে গাড়ির মধ্যে বসা। শান্ত তার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মাটিতে ধপাস করে পড়ে যাবার সময় হাত খানিকটা চোট পেয়েছিল। তৎক্ষণাৎ এই চোটের প্রতিফলন না হলেও ধীরে ধীরে এটা তার অস্তিত্ব বোঝাতে সক্ষম হয়েছে। অশান্ত বহু যত্নে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মাঝে মাঝে আবার হাতের উপর ফু দিচ্ছে বটে। নিঝুমের হাসি পাচ্ছে। হাসি দমিয়ে রাখা বহু কষ্টের কাজ। কিন্তু সে এই কষ্টের কাজ কোনোভাবেই করতে চায় না। বিধায় শব্দ করে হেসে উঠল। শান্ত ফিরে তার মুখের দিকে চাইল। চশমিশের হাসি দেখে সেও হাসতে বাধ্য হলো। গালে হাত রেখে পুলে উঠল, হাসছো কেন? এভাবেই। এভাবে কেউ হাসে? আমি হাসি কেন? আপনার হাসতে কারণ লাগে অশান্ত? লাগে। কি কারণ? তোমার হাসি। নিঝুম খানিকটা লজ্জা পেল। লজ্জা মাখা হাসি দিল। এই হাসিটা এমন সে মাথা নিচু করে একটু হেসে মুখ ঘুরিয়ে ফেলল। শান্ত গাড়িটা স্টার্ট দিল। একটু সামনে এসে থামিয়ে দিল। নিঝুম উৎসুক দৃষ্টিতে তাকালো। শান্ত কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণের মধ্যেই এক প্যাকেট আইসক্রিম কিনে এনে গাড়ির দিকে নিঝুম হাততালি দিয়ে লাফিয়ে উঠল।
তার এই খুশিটাই বোধহয় চাচ্ছিল সে। নিজমকে বাসে পৌঁছে দিয়ে নিজেও বাড়ি ফিরল। ঘরের দরজা আগে থেকে খোলা, কে এসেছে অনুমান করতে পারছে। দরজা নক করে 2 সেকেন্ড দাঁড়াতে আরও একজনে দেখা পেল আহনাফ আসছে। তার হাতে একটা প্যাকেট। মনে হচ্ছে তার ভাবনা চিন্তার চাইতো অনেক বেশি কিছু ঘটতে শুরু করেছে। সোফায় লম্বা হয়ে শুয়ে আছে আফিন, তার বুকের উপর মিকো। আচ্ছা, ও সবসময় এমন করে, যার তার বুকের উপর শুয়ে থাকার কারণ কি? শান্ত ভাবতে লাগলো। এই বিড়াল ছানা হচ্ছে কি একটা মেয়ে, আর মেয়ে বিড়াল বলেই ছেলেদের সাথে এতটা চিপকে থাকে। হ্যাঁ, এই যুক্তিটা কার্যকর হতেই পারে, তবে তার এই যুক্তি পুরো ঘরের অবস্থা বদলে দিল। আফিন হো হো করে হেসে উঠল। আহনাফও হাসছে। শান্ত ছাড়া আর কেউ এই সিরিয়াস টাইমে এমন কথা বলতে পারে না। শান্ত হাসলো, বিয়ারের ক্যান খুলে চুমুক দিল। আফিন তার মুখের দিকে ফিরে বলল, মনে হচ্ছে শান্তমশাইয়ের মন আজ খুব ভালো। নিজুম বোধহয় সব মেনে নিয়েছে। শান্ত ভুর কুচকালো। তার আর চশমিশের কোনো বিষয়ই সে কারোর সাথে আলাপ করেনি, কিন্তু আহনাফ ঠিকই আন্দাজ করে ফেলেছে। এবার বোধহয় সব কিছু নিয়ে কথা বলা যেতেই পারে। আফিন কিঞ্চিত হেসে বলল, এখনো কি বলবি শান্ত, কিচ্ছু চলছে না? চলবে না কেন, আলবাত চলছে। বোধহয় খুশির সংবাদটা আজকেই পেয়েছে। যাক, তোদের ব্যাপারটা তবে হয়েই গেল। কি আর হলো, এখানেও বেশ ঝামেলায় আছে। নীরু জেনে গেছে নাকি? শুধু জেনেছে, সে বিশাল জ্ঞান দিয়েছে। তা শুনতে চাইবি না? চাইবো। শোনাবো, তার আগে আফিন তুই বল, তোর সিদ্ধান্ত কি? যদিও তুই আর আমি একই পরিস্থিতিতে আছি। কিভাবে? আমার জানা মতে তোর জীবনে চশমিশ ছাড়া আর কোনো মেয়ের তো অস্তিত্ব নেই। ওর নেই তো কি, নিজুমের তো থাকতে পারে। না, ব্যাপারটা আরো জটিল। আহনাফ নিশ্চুপ হয়ে রইল। সে ভাবছে এর চেয়ে জটিল আর কি হতে পারে। আফিন শব্দ করে শ্বাস ফেলে পড়ল, জানি না কতটা জটিল, তবে যার সমস্যা সেই ভালো বুঝতে পারবে। কি হয়েছে সেটা বলতে থাক। কি আর হবে, নিধি ফিরে আসতে চাইছে। আর তুইও চলে যাবি ভাবছিস? আফিন নিশ্চুপ। শান্ত দীর্ঘ নিঃশ্বাস ফেল। আহনাফ হঠাৎ করেই বলে উঠল, আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। বল। কখনো ভাবিনি আমি আবার নতুন করে কিছু শুরু করব। যেমনটা যাচ্ছিল তেমনটাই মেনে নিচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে নতুন করে শুরু করা যায়। এখন যদি শুরু করি। কার সাথে? তানিশার সাথে? এছাড়া অন্য কেউ হলে মনে হয় অন্যায় করা হবে। আফিন হাসলো। শান্ত একটু চমকে গেল, বিড়বিড় করে বলল, সেদিনকার সেই ঘনিষ্ঠ মুহূর্ত তবে কাজে দিয়েছে। একদিনের চুমুকেই আহনাফের মন বদলাতে শুরু করেছে। ইস, তানিশা আরো আগেই এই কাজটা যদি করে ফেলতো, হয়তো এতদিন আর কষ্ট করা লাগতো না। কিরে, কি বিড়বিড় করছিস? কিছু না, তোর বুদ্ধির হঠাৎ এই গতি দেখে ভালো লাগছে। প্রেমে পড়ার মহা অস্ত্র খুঁজে বের করছি। ইটিস পিটিস বলতে পারিস? মানে? আরে কিস ফিস, ওই দিন ওই দিয়ানা বলল। ঠোঁট চেপে হেসে ফেল। আফিন কিছুক্ষণ হাঁ হয়ে থাকলো, অতঃপর বলল, তলে তলে তো অনেক দূর দেখছি। যত দূরই যাই না কেন, সেটা দুর্ঘটনাই ছিল। তবে কি আরেকটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে? আহনাফ একটা কুশন ছুঁড়ে মারলো তার মুখের উপর। শান্ত হো হো করে হেসে উঠল। আহনাফ এখন বলো। তবে কথা এটা না, কথা হচ্ছে এটা, যদি আমি আর তানিশা একসাথে থাকা শুরু করি। আর মনে হচ্ছে না এটা এত সহজ হবে। আফিন বাঁকা চোখে তাকালো, ইচ্ছে করছে ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। শালা নেগেটিভ ছাড়া আর কিছুই বলতে পারে না। আহনাফ তার কথা সুর মিলিয়ে বলল, তাই তো বললাম, যদি এখন যদি হই আর তখন নীরু ফিরে আসে, তখন তোরা আমায় কি বলবি? শান্ত ঠোঁট কামড়ে ধরল, কারণ এটা কখনোই হবে না। নীরুর আত্মসম্মানবোধ অনেক। এনারই একাই থাকবে, তবু আহনাফের কাছে ফেরত আসবে না। কিন্তু আফিন ভাবছে, সে ভেবে জবাব দিল, আমরা অবশ্যই তোকে বলবো ফিরে যেতে, কারণ অতীত তো অতীতই, তাকে বর্তমানে জায়গা দিতে নেই। তুই যখন নতুন জনকে নিয়ে থাকতে শুরু করেছিস, তবে আগে থেকে পুরাতনকে ভুলে যাওয়া উচিত। তাকে ভুলে গিয়ে নতুন জনকে নিয়ে শুরু করা উচিত। কিন্তু এই উচিত কাজ তুই করিসনি। পুরাতনকে ভুলে গিয়ে যে নতুনের সাথে নতুনভাবে বাঁচতে হয়, সেটা তুই ভুলে গেছিস। তাই এবার দ্বিধাদ্বন্দ্বে ভুগছিস। তুই ভেবেছিলি নিধি তোকে ঠিকই ভালোবেসেছিল, কিন্তু তুই হয়তো তাকে সেভাবে ভালোবাসতে পারিসনি, তাই সে চলে গেছে। এরপর সেই ভাবনা নিয়েই তার চেয়ে অধিক ভালোবাসা দিয়ে যখন রিয়াকে ভালোবেসেছিস, এখন মনে হচ্ছে তুই পারবি। এবার নিধি যখন ফিরে আসতে যাচ্ছে, তুই ভাবছিস তুই তাকে নিজের করতে পারবি। এখন এখানে শুরুতে ভুলটা কোথায় ছিল জানিস? কোথায়? গোড়াতেই। প্রথমে তুই ভুল ছিলি।
যে নিধিকে তুই কম ভালোবেসেছিস। আসলে এমনটা না, নিধিকে তুই যথেষ্ট ভালোবেসেছিস, কিন্তু নিধি সেটা কখনো উপলব্ধি করেনি, তুইও না। এবার যখন নিধি অন্যকে দিয়ে সেটা উপলব্ধি করলো, তখন সে তোর কাছে ফিরে আসতে চাচ্ছে। এটাই প্রমাণ হয় আমার কথা ঠিক। নিধি বেশি ভালোবাসা খুঁজছে, ওর সাথে থেকে যাচাই করছে, দরদাম করছে, কিন্তু ও জানে না ওটাকে ভালোবাসা বলে না। মনের শান্তি খুঁজতে চেয়ে কারো সাথে গিয়ে থাকতে পারাকে ভালোবাসা বলে। এখন নিধি সেটা বুঝতে পেরে তোর কাছে ফিরে আসতে চাচ্ছে। ব্যাস, এই তো, জটিলতা ছাড়ছে। নিধি ভুল বুঝতে পেরেছে, তবে অনেকটা দেরিতে। ততদিনে তুই তোর মনের শান্তি খুঁজে পেয়েছিস। আমি শুরু থেকে এসব জানি। তবে এত কাহিনী কেন পড়ছিস? কারণ রিয়া সন্দেহ করছে। ওর ধারণা আমি বোধহয় সত্যি সত্যিই নিধির কাছে চলে যাব, কিন্তু এমনটা মোটেও না। না ভাবার কোনো কারণ নেই। যে আফিন নিধির জন্য গলায় দড়ি অবধি দিয়েছিল, সে ফিরে যাবে না, তার প্রমাণ কি? মানুষ বদলায় শান্ত। হ্যাঁ, এইটাই বলতে চাইছিলাম। এই তো আহনাফ, জল জ্যান্ত উদাহরণ। এরপরেও যদি রিয়া মানতে না চায়, তবে তুই আহনাফের ইটিস পিটিসের কথা বলতে পারিস। আহনাফ ঠোঁট চেপে এদিক ওদিক ফিল। সে উঠতে দেরি, শান্ত ছুটে রুমে যেতে দেরি হলো না। রুমে ঢুকে ধপ করে দরজা বন্ধ করে ফেল। আফিন হো হো করে হেসে উঠল। আহনাফ দরজার বাইরে দাঁড়িয়ে বলল, তুই আজ বের হ খালি। না, আজ আর বের হচ্ছে না। আজ আমি সারা রাত রুমে থাকার প্রতিজ্ঞা নিলাম। রাত 11টা ছুঁই ছুঁই আফিনের বাইক এসে থামলো ইয়াবড় এক ভবনের সামনে। এই ভবনের 7 তলায় থাকে রিয়া। আফিন সিগারেট ধরিয়ে ফোন হাতে নিল। রিয়াকে ফোন দিয়ে যাচ্ছে, সে ফোন ধরছে না। বেশ কয়েকবার ফোন করলো, তবুও রিয়া ধরল না। অতঃপর আফিন থেমে গেল। এবার আর কল করবে না। কিছুক্ষণ বাদে রিয়া নিজেই কল করবে তাকে, এটা তার জানা। এতদিনে মেয়েটার স্বভাব ভালোই জেনেছে সে। হাতে সিগারেট ফেলে দিল। এ নিয়ে 4টা সিগারেট শেষ হলো। পঞ্চম সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে শুরু করলো। পঞ্চম সিগারেট শেষ হতেই ফেলে দিবার পরই ফোন বেজে উঠল। রিয়ার ফোন। আফিন দীর্ঘ নিঃশ্বাস পেল, ফোন রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। সে নিজেই বলে উঠল, কি করছো? কিছু না। কাঁদছিলে নাকি? না। না কেন? হ্যাঁ হবে তো। মনে হচ্ছে তোমাকে ডিস্টার্ব করছি। আচ্ছা আমি রাখছি, তুমি আবার কান্না শুরু করতে পারো। বলতে ওপাশ থেকে কান্নার শব্দ পাওয়া গেল। যা, এই মেয়ে তো আবারও কান্নাকাটি শুরু করে দিয়েছে। আফিন নিশ্চুপ হয়ে কান্না শুনছে। রিয়ার কান্না ধন অদ্ভুত রকমের। সে বারবারই ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। হাতে গোনা 5 মিনিট কান্না করার পরই থেমে যায়। আবারও কিছুক্ষণ পর কান্না শুরু করে। এবারও তাই হলো। কান্না থামিয়ে রিয়া বলে উঠল, এই কিছু বলছো না কেন? কি বলবো? কি বলবো মানে? আমি কাঁদছি, তুমি থামতে বললে না? তোমার ইচ্ছে হচ্ছে তুমি কাঁদছো, আমি থামাতে বলবো কেন? হ্যাঁ তাই তো। কোথায় তুমি? কি করছো? তোমার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। ওপাশ থেকে জবাব এলো না। ছোটাছুটি শব্দ। আফিন জানে রিয়া এবার ছুটে এসে দাঁড়াবে বেলকনিতে। সে তাকে দেখতে পারবে না। এই অন্ধকারে অত উপরে কিছুই দেখা যায় না, কিন্তু রিয়া তাকে ঠিকই দেখতে পাচ্ছে। সে হাত নাড়ালো। ওপাশ থেকে শব্দ ভেসে এলো, তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এসেছিলাম। তাহলে ওখানে কি করছো? বাসায় আসো। কেউ নেই বাসায়? না, আমি একা। আচ্ছা। আমি দারোয়ান চাচাকে বলেছি গেট খুলে দিবে। আফিন দরজার সামনে দাঁড়ানো। কলিং বেল বাজাতে হলো না। সে এসে দাঁড়াতে আপনা আপনি দরজা খুলে দিল। বোধহয় দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রিয়া। আফিন ভেতরে এলো। রিয়ার মুখখানি দেখে একটু থতমত খেলো। কত কেঁদেছে সেই জানে। কাঁদতে কাঁদতে চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছে। রিয়া কিছু জিজ্ঞেস করার আগেই আফিন বলল, পানি খাবো। রিয়া থেমে গেল। একটু এগিয়ে গিয়ে আবারও পিছন ফেল। হুট করে আফিনের গলা শার্ট টেনে মুখটা কাছে এনে গন্ধ শুকলো। আফিন চেয়ে চেয়ে দেখছে। রিয়া থেকে ছেড়ে দিয়ে বলল, ভেবেছিলাম মিথ্যে বলছো। বলে সামনের দিকে এগিয়ে গেল। পেছন থেকে হুট করে এসে আফিন জড়িয়ে ধরল তাকে। রিয়া নিস্তব্ধ। আর কাঁদতে চাইছে না সে। কাঁদতে কাঁদতে ক্লান্ত এখন, তবুও তার শরীর কাঁপছে। আফিন রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কাঁদবে না একদম। আমি কাঁদলেই বা তোমার কি? আফিন তাকে নিচের দিকে ঘোরালো। 2 হাত গালে রেখে বলল, এইসব কি পাগলামি রিয়া? পাগলামি? কিসের পাগলামি? তুমি তো নিধির কাছে চলে যাচ্ছ আর বলছো আমি পাগলামি করছি। আমি কোথাও যাচ্ছি না, সত্যি বলছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। রিয়া জবাব দিল না। জল শক্ত করে অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইল তার দিকে। আফিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বিশ্বাস করছো না তুমি? দেখি ফোন দাও তোমার। আফিন ফোন বের করে এগিয়ে দিতে রিয়া খুব জোরে ফোনটাকে এক আছাড় মারল। আফিন ঠোঁট চেপে রেখেই বলল, হয়েছে, এবার শান্ত হও। আমি আর কোনোভাবেই ওর সাথে যোগাযোগ করতে পারবো না, চাইলেও না, আর আমি করতেও চাই না।
রিয়া, আই রিয়া শোনো। ফুপিয়ে কেঁদে উঠল রিয়া, জোরে জোরে কাঁদতে লাগলো। আফিন নিমেষেই তাকে নিজের বুকের মধ্যে আগলে নিল। রিয়াকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। বেশ অনেকক্ষণ পর রিয়াও কান্না থামালো, চোখ মুছে ফিরে তাকলো আফিনের দিকে। আফিন তার কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, আমি সত্যিই তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি যেতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আমি মুগ্ধ হয়ে আসছি। ঘরের দিকে চলে গেল সে। আফিন প্রশান্তির নিঃশ্বাস ফেল। যাক, রিয়াকে তবে বোঝানো গেল। ওকে বোঝানো সত্যি সহজ, কিন্তু পাগলামি করে বসে অনেকটা। ডাইনিং টেবিল থেকে একটা পানির বোতল নিয়ে রিয়ার বেডরুমে ঢুকলো সে। বিছানার উপর তাকিয়ে একটু ভেবেচা খেলো। একটা ধারালো ছুরি, একটা লম্বা ওনা আর কিছু ঘুমের ওষুধ ছড়িয়ে পড়ে আছে। বুঝতে আর বাকি রইল না কিছু। রিয়া সবে ওয়াশরুম থেকে বের হলো। আফিন তার দিকে ফিরে পড়ল। এই সব কি? কিছু না, ওই বলতে বলতে জিনিসপত্র সরিয়ে ফেলতে নিল। আফিন বলল, তুমি আবারও সুইসাইড করার প্ল্যানিং করছিলে? ভালোই, বাসায় এখন কেউ নেই, মরে পড়ে থাকলেও 10 দিন লেগে যেত খবর জানতে। ভালোই হতো তখন। আফিন আর চোখে তাকালো। রিয়া ধপ করে এসে বসলো বিছানাতে। আফিন তার পাশে বসে জিজ্ঞেস করলো, কিন্তু মরার জন্য এত অপশন কেন? ভাবছিলাম কোনটা দিয়ে মরলে কষ্ট কম লাগবে। মরতেও চাইছো, আবার এত ঢং কেন? কষ্ট কম লাগার আবার কি হলো? এত ইচ্ছে থাকলে ছাদে চলে যেতে আর টুস করে লাফ দিতে, কয়েক সেকেন্ডেই কাহিনী খতম। বলেই বোতলে চুমুক দিল। রিয়া ছোট ছোট চোখ করে তাকালো, শক্ত গলায় বলল, হ্যাঁ ভালোই হতো তখন। ওই নিধির গলায় ঝুলে পড়তে পারতে, আর কোনো সমস্যা হতো না। সমস্যা হচ্ছে তো আমি। আহা, আবারও কি বললাম এতক্ষণ? কাকে বোঝালাম? মেয়ে মানুষ আসলেই কোনো কমেন্ট নয়, যা বলি তা তো শোনেই না, উল্টো আরো বেশি শোনে। রিয়া দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। আফিন বোতলের সিপি আটকে তার গালে হাত রাখলো, চোখ দিয়ে আশ্বাস দিয়ে পড়ল, যাচ্ছি তাহলে আমি। বলমাত্র রিয়া তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। আফিন থমকে গেল। রিয়া বলে উঠল, কোথাও যাবে না তুমি। অনেক রাত হয়েছে রিয়া। হোক, কোথাও যাবে না তুমি। জানো আমি গত 4 দিন ধরে ঘুমাতে পারিনি। এই জন্যই এমন দেখাচ্ছিল? আরে কিছু না, সুন্দরী হলেও তুমি আমার, বান্ধবী হলেও তুমি আমার, কি যায় আসে। বলে হাত পা ছড়িয়ে ধপাস করে শুয়ে পড়লো। রিয়ার দিকে হাত বাড়িয়ে পড়লো। আসো ঘুমাও। সে অভিমানী মুখ নিয়ে শুয়ে পড়লো তার বুকে। একটু চাপ লাগছিল, তবুও আফিন অভিযোগ করলো না। তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে ছেড়ে থাকার মতন শক্তি আর সাহস কোনোটাই আমার নেই রিয়া। এই কথাটা তুমি কখন বুঝবে? রিয়া জবাব দিল না। সে বরং আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। এই বুঝে তাকে ছেড়ে দিলে পালিয়ে যায়। আফিনের নজর গেল বেলকনির বাইরে দিয়ে সোজা আকাশের দিকে। ইস, কি চমৎকার আকাশ! রাতের আকাশ সজ্জিত হাজারো তারায়, আর এখানে তার বুকেতে ঠাঁই পেয়েছে তার অবুঝ প্রিয়তমা। এর চেয়ে প্রশান্তি আর কি হতে পারে? বাইরে হালকা বৃষ্টি, কেমন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। রান্নাঘর থেকে সবে কফি বানিয়ে বের হলো আহনাফ। সোবার এক কোণে বসে একটা বই হাতে নিল, কিন্তু কই, তার মন তো বইয়ের মধ্যে বসছে না। এমনটা এর আগে একবারই হয়েছিল, যখন তার জীবনে নিরুপমার অস্তিত্ব ছিল। কিন্তু আজ অনেক দিন পর এই একই অনুভূতি আবার হচ্ছে। কার জন্য? তানিশার জন্য। আহনাফ চোখ বুঝলো। অনেকক্ষণ ধরে তানিশার সাথে কোনো কথা হচ্ছে না তার। দেখা হচ্ছে বটে, কিন্তু কথাবার্তা কিছুই হচ্ছে না। তানিশার সাথে কথা বলার জন্য হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। এর কারণ কি? সে কি তবে তানিশার প্রেমে পড়ে যাচ্ছে? কফির মগে এক চুমুক দিল সে। চোখে চশমা পরে বইয়ের পাতা উল্টিয়ে পড়ার সবে মনোযোগ দিল। কলিং বেল বেজে উঠল তখনই। আহনাফ মুখ ফিরে তাকালো। মা আর ইফা বাসায় নেই, আসবে আগামীকাল। তারা গেছে মামা বাড়িতে, বাবা কলেজে। এই টাইমে কারোর আসার কথা নয়, তবে কি এলো? আহনাফ দরজা খুলে অনাকাঙ্ক্ষিতভাবে প্রত্যাশিত মুখখানিক দেখে খানিকটা চমকে গেল। মনে মনে যাকে স্মরণ করছিল, হঠাৎ তার দেখা পেয়ে একটু যেন চমকিত হলো। বাইরে বৃষ্টি কমেনি এখনো। এই বৃষ্টিতেই ভিজে উপস্থিত সে। তানিশা কিয়ৎকাল চেয়ে রইল তার দিকে। আহনাফকে এর আগে কখনো চশমা পরা দেখেনি সে। হঠাৎ এই প্রথম বাড়ি দেখে একটু বিস্মিত হলো। কেন এত সুন্দর লাগে এই ছেলেকে? দেখে মনে হচ্ছে কতটা নিষ্পাপ পবিত্র। কেমন এক স্নিগ্ধ স্নিগ্ধ ভাব আসে তাকে দেখলেই। আহনাফ বলল, তুমি এখানে? ভ্রম ভাঙলো তানিশার। একটুখানি তাকে দেখার সুখ সে আর কি বুঝবে। হেসে জবাব দিল, দরকার এসেছি, তা ভেতরে আসতে বলবে না? আহনাফ সরে দিল। তানিশা সে ভেতরে আশ্রয় নিল। আহনাফ তাকে সোফায় বসতে বলে কোথাও উদাও হয়ে গেল। তানিশা সোফায় বসে এদিক ওদিক ফিরছে, কাউকে তেমন দেখা যাচ্ছে না। সামনে পড়ে আছে কফি ভর্তি মগ আর খোলা বই। তানিশা একটু উকি মারল, অতঃপর কফির মগটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এর মধ্যে আহনাফ ফিরে এলো তোয়ালে হাতে।
চোখে এখন অবশ্য চশমা নেই তার। কি অদ্ভুত, মুহূর্তে যেন বদলে গেল সে। এগিয়ে দিল তোয়ালে, বলে উঠল, এই বৃষ্টির মধ্যে ভিজে এলে যে? তানিশা জবাব দিল না। তোয়ালে দিয়ে মাথা মুছে রেখে দিল সোফার এক কোনায়। দ্বিতীয়বারের মতো কফির মগে চুমুক দিতে আহনাফ বলে উঠল, ওটা আমার। জানি আমি, বাড়িতে আর কাউকে দেখছি না যে। কেউ নেই। তুমি কি মায়ের কাছে এসেছিলে? আচ্ছা অসুবিধা নেই, আমি পরে এসে দেখা করব। উঠলে নাকি? কফিটা শেষ করে যাও। কেন? আমি ছুঁয়েছি বলে তুমি এটার খাবে না বলে? অপবিত্র হওয়ার ভয়? আহনাফ জবাব দিল না, গম্ভীর দৃষ্টিতে চেয়ে রইল। তানিশা এসে কফির মগে চুমুক দিল, বলে উঠল, মজা করলাম। আমি বুঝতে পেরেছি তুমি চাইছো আমি আরো কিছুক্ষণ থাকি। তোমার ইচ্ছে না হলে চলে যেতে পারো, আমি কাউকে আটকে রাখতে চাই না। তানিশা ফিরে তাকালো সেই মুখের দিকে, আহনাফের ঘুমু ঘুমু মুখের দিকে। তার সেই ছোট ছোট চোখ যা দেখলে মনে হয় বেচারা একটু আগেই ঘুমিয়ে উঠেছে। আহনাফ কিছু একটা বলো, তানিশা শুনতে পেল না ঠিক করে। আহনাফের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল সে, ভ্রম থেকে পেরিয়ে এলো। আহনাফের কণ্ঠ শুনলেই হঠাৎ করে কেমন জানি গা কাটা দেয়। তানিশা মাথা নিচু করে ফেল, কাপা কাপা হাতে কফির মগ তুলে নিল। মুখের কাছে নেবার আগেই হঠাৎ থামিয়ে দিল কেউ। শিউরে উঠল সে, আচমকা ফিরে তাকিয়ে দেখলো আহনাফ তার পাশে। কখন এলো? কোন মুহূর্তে এলো? কিছুই তো টের পেল না। আহনাফ তানিশার দিকে ফিরে কফির মগ তুলে চুমুক দিল তাতে। তানিশা কিয়ৎকাল বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল। আহনাফ তার দিকে ফিরে বলে উঠল, দেখলে আমি অপবিত্র হইনি, এর অর্থ তুমি অপবিত্র নও। তানিশা স্তব্ধিত হলো। শুকনো ঢোক গিলে ফিরে রইল ওই ঠোঁটজোড়ার দিকে। সচরাচর পুরুষদের ওষ্ঠজোড়া কালচে হয়, কিন্তু আহনাফের বেলায় অন্যরকম। বোধহয় এটা গায়ের রঙের কারণে। আহনাফ আসলেই অতি সুদর্শন। এমন সৌন্দর্য পাওয়ার সৌভাগ্য কোন মেয়ের থাকে? বিধাতা তবু দয়া করে তাকে দান করেছে। তেমনি তার সেই নরম ওষ্ঠজোড়া ছোঁয়ার সৌভাগ্য হয়েছিল তারও। সেই ভিজে ওষ্ঠজোড়ার স্বাদ পাওয়ার লোভ তার হয়নি এমনটা বলা যায় না। শুকনো ঢোক গিল সে। আহনাফ তার এত কাছে বসে আছে, নিজেকে সামলানো মুশকিল, অথচ সে খুব করে চাইছে তার থেকে দূরে সরে যেতে। তানিশা হুট করেই উঠে দাঁড়ালো। আহনাফও উঠে দাঁড়ালো সাথে সাথেই। জিজ্ঞেস করলো, চলে যাচ্ছ? হ্যাঁ, আমার কাজ আছে। তোমার বাগদত্তার সাথে তোমার দিনকাল কেমন যাচ্ছে তানিশা? তার সম্পর্কে আহনাফের এত কৌতূহল দেখে বড় আশ্চর্য হলো সে। কিঞ্চিত হেসে বলল, ভালোই যাচ্ছে, যেমনটা হবার দরকার। ও খুব ভালো। তোমার খবর বলো। আগের মতোই আছে। মিথ্যে কেন বলছো? আমার তো মনে হয় বদলে যাচ্ছ। বোধহয় যাচ্ছি। আগে কখনো তো এত হেয়ালি করে কথা বলনি, আজ কেন বলছো? তোমার থেকেই তো শিখেছি। তানিশা হাসলো। আহনাফের সামনে দিয়ে পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। আহনাফ হঠাৎ করেই বিচলিত হয়ে উঠল, আবারও ডেকে উঠল তানিশাকে। সেও একটু অবাক হলো। আজ আহনাফ তাকে ছাড়তে চাইছে না, কারণ কি? তানিশা পিছন ফিরল, জিজ্ঞেস করলো, ব্যাপার কি বলো তো? একটা প্রশ্ন ছিল, শুনবে? তানিশা মৃদু হাসলো। মুখে জবাব না দিলেও তার মন বলে উঠেছিল, তোমার কথা শোনার জন্য আমার মন কতটা বেকুল হয়ে থাকে তুমি তা আদৌ জানো না আহনাফ। তোমার বাগদত্তাকে তুমি ভালোবাসো? তানিশা জবাব দেওয়ার খানিকক্ষণ আগে নিশ্চুপ হয়ে রইল। চেয়ে রইল আহনাফের ওই স্বচ্ছ স্থির চোখ দুটোই। দেখে মনে হচ্ছে কতটা শান্ত, অথচ তানিশার বারবার মনে হচ্ছে আহনাফ তার কথা শোনার জন্য আকুল হয়ে আছে। সে হেসে জবাব দিল, না, কিন্তু কে? বাকি কথাটুকু বলার সময় পেল না। বোধহয় সময় দেওয়া হলো না। দ্রুততম ঘটনা ঘটতে লাগলো। আহনাফ তার কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। অধিকার বসলো ওই ঠোঁট দুটোই। হয়তো তানিশা জানতো না, যতক্ষণ সে আহনাফে মুগ্ধ ছিল ততক্ষণ আহনাফও মগ্ন ছিল তার নেশায়। হাতে থাকা হ্যান্ডব্যাগ চট করে মেঝেতে পড়ে গেল। তানিশার একটি হাত এসে ঠিকলো তার বুকের উপর। আহনাফ নেশায় মত্ত হয়েই উঠেছে। কোমরে ভিজে থাকার জামার অংশটি যেন বড্ডই তাকে মোহিত করছে। হাত বাড়িয়ে ছুঁয়ে ধরল তানিশার ঘাড়ের দিকটা। চোখ বুজে নিল সে। বেশ অনেকক্ষণ পর ছেড়ে দিল তানিশাকে। যা করেছে তার জন্য কোনো আক্ষেপ নেই তার। অন্য কেউ হলে বোধহয় চোখ মেলে তাকাতো না, তবু তানিশা চোখ মেলে তাকালো। দুজনে চেয়ে আছে দুজনের দিকে। মুখে কথা বলার থেকে তাদের চোখাচোখিতে যেন কথা হয় বেশি। তানিশা হেসে উঠল, তার প্রাপ্তির হাসি চোখে মুখেতে। বলে উঠল, ভালোবেসে ফেলেছো আমায়? কেন, অসুবিধা আছে? না নেই, কতটা ভালোবাসো জানতে ইচ্ছে করছে, নীরুর চেয়েও বেশি। আহনাফ জবাব দিল না। তানিশা বলল, ভয় করো না, নীরুর চেয়ে কম ভালোবাসলেও ক্ষতি নেই। আমি চেয়েছি তুমি শুধু আমায় ভালোবাসো, কিন্তু আহনাফ তুমি বড্ড দেরি করে ফেলেছো। মানে? আমি এখন আর ভালোবাসি না তোমায়। আহনাফ নির্বাক। এমনটা তো হবারই ছিল না। বিস্মিত বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল সে। তানিশা নিজ থেকে হ্যান্ডব্যাগ তুলো, একটা কার্ড বের করে আহনাফের দিকে বাড়িয়ে দিয়ে বলো, আমার বিয়ের কার্ড আহনাফ, আমি এটা দিতে এসেছিলাম। আসবে কিন্তু, তোমাকে আসতেই হবে।
আহনাফ স্তব্ধিত, তার শ্বাস যেন আটকে গেছে। শক্ত করে কাঠটা ধরে নিল, শুধু বলার মতো কিছু পাচ্ছিল না, কিছু ছিল না বলার মতো। তানিশা এভাবে তাকে ফাঁদে ফেলবে স্বপ্নে তো ভাবিনি সে। তানিশার মুখে এখনো হাসির ঝলঝল। সে বেরিয়ে গেল সামনে দিয়ে, কাঠটা আরো শক্ত করে ধরে রেখে চেয়ে রইল পথের দিকে। ঠোঁট চেপে স্থির চিত্রের মূর্তি নেই, শুধু দাঁড়িয়ে রইল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।